জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমাদের নিজস্ব স্টুডিও থেকে আমরা আজকে একটি বিশেষ আলোচনা সভা করছি। এটার একটি প্রেক্ষাপট আছে এবং এখানে আমার আগে পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন। তিনি একজন ভোক্তা হিসেবে আমাদের এখানে অভিযোগকারী, এবং আমার বাম পাশে আপনারা চেনেন আমাদের ঢাকা জেলার সহকারী পরিচালক জনাব জব্বার মন্ডল আছে, এবং আমার সর্ববামে আছেন সানভিজ বাই তনির স্বত্বাধিকারী। তাদের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার জন্য, এবং এটি অনেকগুলো আমাদের আলোচনার মাধ্যমে পরিষ্কার হবে আশা করি। সেই কারণে আমরা আজকে এই স্টুডিওতে আমরা সবাইকে ডেকেছি। মূলত যে প্রেক্ষাপটটা সেটি হলো, আমাদের যিনি অভিযোগকারী জনাব লুবনা ইয়াসমিন, তিনি একটি প্রোডাক্ট কিনেছেন ফেসবুকে বিজ্ঞাপন দেখে, এবং সেই প্রোডাক্টটা উনি যে ফেসবুকে বিজ্ঞাপন দেখে কিনেছেন সেখানে সেই অনুযায়ী প্রতিশ্রুত পণ্য যেটি সরবরাহ করেনি, এর পরবর্তীতে তিনি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের সাথে আপনার যোগাযোগের চেষ্টা করেছে। উনি কাঙ্ক্ষিত উত্তর না পাওয়ার পরে তিনি আমাদের এখানে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ করেন। এই বিষয়টি আমাদের এখানে আসার পরে তিনি সিসিএমএসের মাধ্যমে, আমরা এটা বলে রাখি যে আমরা এখন যে অভিযোগগুলো নিচ্ছে এটা টোটালি অনলাইন ভিত্তিক, এটি সিসিএমএস কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমে তিনি এই অভিযোগটা দায়ের করেন, এবং এই অভিযোগটা দায়ের করার পরে এটি একটা হিয়ারিংয়ের জন্য আসে, এবং সেটি হিয়ারিং করতে গিয়ে যেটা হলো যে অভিযুক্ত প্রতিষ্ঠান যে সানভিজ বাই তনি, তাদেরকে আমরা নোটিশ করি, এবং সেই নোটিশগুলো তাদের কাছে গেছে কিন্তু তারা রেসপন্স করেনি। তার প্রেক্ষিতে তিনি এখানে প্রতিকার পাননি, এবং সেই বিষয়টি আমরা ফিজিক্যালি তদন্তের জন্য গতকালকে তাদের একটি বড় শোরুম যেটি আছে সেটি হলো আমাদের পুলিশ প্লাজায়, সেই শোরুমে আমরা যাই, এবং সেখানে আমাদের লোকজন যায়, এবং সেখানে জব্বার মণ্ডলের নেতৃত্বে, এবং সেখানে যে বিষয়টি দাঁড়িয়েছে সেখানে বিজ্ঞাপনে বলা হয়েছে যে এটি পাকিস্তানি পণ্য, কিন্তু তারা যে পাকিস্তানি পণ্য যে বিক্রি করছে সেটার জন্য প্রপার ডকুমেন্ট দিতে পারেনি, এবং তার প্রেক্ষিতে এবং সেখানে যে পণ্যগুলো বিক্রি করছে সেটার সোর্সগুলো তারা ওখানে দেখাতে পারেনি। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের আইন অনুযায়ী সেটি সাময়িকভাবে বন্ধ করে রেখেছি, এবং আজকে তাদেরকে আমরা এখানে ডেকেছিলাম। ডাকার প্রেক্ষিতে যেটি হয়েছে সেটি হলো যে এই বিষয়গুলো আমাদের অভিযুক্ত যে প্রতিষ্ঠান তানভিজ বাই তনি, তনিকে আমরা বুঝিয়ে দিয়েছি, এবং সেখানে তিনি এটি রিয়ালাইজেশন করেছেন, এবং রিয়ালাইজেশনের ফলে যেটি হয়েছে যে আমরা আমাদের দুটি ধারায় আমরা তাদেরকে একটি শাস্তি আরোপ করেছি। সেই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত বলব। তাই প্রথমেই আমি লুবনা ইয়াসমিন, আপনি আপনার প্রতিশ্রুত পণ্য আপনি অর্ডার করেছিলেন, তা আমি একটু প্রেক্ষাপটটা জানতে চাই। আপনি কি দেখে বা কিভাবে অর্ডার করেছিলেন, এবং আপনি কি পণ্য পেয়েছিলেন, এবং আপনি কেন সংক্ষুব্ধ হয়েছেন, এই বিষয়টা যদি একটু প্রথমে বলেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আমি আসলে কখনোই চাইনি যে একটা প্রতিষ্ঠান যেটা সানভিজ বাই তনির মতো এতগুলি আউটলেট আছে তারা কখনোই প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। কারণ আমরা আইনজীবী, আমরা ঈদের সময় হোক, কোনো প্রোগ্রাম হোক বা কোনো অকেশনালি আমরা যখন কোনো ড্রেস কিনি, তো আমরা রাত জেগে জেগে লাইভটা দেখে তারপর পছন্দ করি। এবং আমি ওনার কথা দ্বারা মুগ্ধ হয়েছিলাম। উনি পরিষ্কার বলেছিলেন এটা পাকিস্তানি ড্রেস এবং এটা অরিজিনাল, এটা রেপ্লিকা না। তো আই বিলিভ ইন হার ওয়ার্ডস। তো পরে যখন আসলো কাপড়গুলো, তো আমি শুধু 3টা ড্রেস অর্ডার করেছিলাম, একই কালার, একই ডিজাইনের, 3টা ডিফারেন্ট কালার। তো আমি রেখে আমি চলে গেছে। আমরা তো 5 days a week কোর্টে থাকি, খুব ব্যস্ততার মধ্যে থাকি। তো আমার বোন যখন আসছে, ওকে যখন গিফট করতে গেছি, তখন দেখলাম যে সেলাই খারাপ, কাঁধের কাছে যে ট্যাগটা ছিল সেটা খারাপ। তো আমি সঙ্গে সঙ্গেই ছবি টবি তুলে আমি ওনাদের পেজে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো এখন আমাদের তো আর জানার কথা না, কারণ ওনারা এত মডারেটার্স আছে, কোন মডারেটর হ্যান্ডেল করছে এই বিষয়টা আমারও জানা ছিল না। আমি যথেষ্ট ট্রাই করেছি তাদেরকে জানাতে যে আমার ড্রেসগুলো আমার পছন্দ হয় নাই, এগুলি আমি যেভাবে চেয়েছি সেটা না, কিন্তু ওখান থেকে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এটা অরিজিনাল। তখন আমি একটু বিক্ষুব্ধ হয়েছি যে আমি এত কষ্ট করে এত লাইভটা দেখে এভাবে অর্ডার করলাম, জিনিসটা আমি ঠিকমতো পেলাম না। আর এই ধরনের কাপড় তো আমরা পরতে অভ্যস্তও না, ভিতরে সেলাই টেলাই ছিল না। তো যাই হোক, পরে আমি অনলাইনে আমি যখন ফেসবুকে লিখলাম জিনিসটা, আমার অনেক যারা কলিগস ফ্রেন্ডস আইনজীবী আছে তারাও জানালো আমাদেরকে বিষয়টা যে এরকম হচ্ছে, অনেকগুলো পেজ এরকম করছে, দেখানোর সময় অরিজিনালগুলো দেখাচ্ছে আর পাঠানোর সময় নিজস্ব প্রোডাক্ট পাঠাচ্ছে, দেশি প্রোডাক্ট, এবং সেলাই টেলাইগুলো অত স্ট্যান্ডার্ড না।
তো যারা আমরা বুঝতে পারি তারা হয়তো সঙ্গে সঙ্গে পার্সেলগুলো ফেরত দিই, কিন্তু আমি কমিউনিকেট করে পারিনি। পরে আমি ভোক্তা অধিকার আইনে আমি জানি যে এখানে আমার অনেক ফ্রেন্ডসরা বলেছে যে এখানে করলে আমরা একটা প্রতিকার পেতে পারি। তো একটু কষ্ট হয়েছে, অনলাইনে ফিল আপ করতে হয়েছে, তারপরে এসে সব কিছু করতে হয়েছে। তো আজকে এই জায়গাটা এসে আমার কাছে মনে হচ্ছে যে তিনটা পক্ষই প্রতিশ্রুতিশীল ভালোভাবে কাজ করার জন্য। সো আমি চাই যে এই মাধ্যমে যেন আমরা আসলে অনেক কিছু মানে অনেক কষ্টের পরে যদি একটা ভালো কিছু কেউ হয়, এটা আমাদের মানে কনজিউমার লেভেলে অনেক ভালো হবে ইন ফিউচারে, যদি আমরা করে প্রতিশ্রুতি দিয়ে সেই অনুযায়ী কাজ করি। তো আমি এজ এ ভোক্তা আমার কোনো গ্রাজ নাই। আমি চাই যে কেউ যেন এভাবে ভুয়াভাবে কোনো কমিটমেন্ট না করে, যার সাথে মিল না থাকে কাজের, মিল থেকে যেন কাজগুলো করে, সে যেই হোক, যত ক্ষুদ্র আকারে হোক আর বড় আকারে হোক। আমি মনে করি যে আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে মনে হলো যে এটা ভোক্তা অধিকারে অভিযোগ করতে হবে, এটি আপনি আপনার যারা কানেকশনে আছে তারাই আপনাকে পরামর্শ দিয়েছে, কিন্তু আপনি যখন অভিযোগটা করতে গেলেন আপনি বললেন যে আপনাকে একটু কষ্ট করতে হচ্ছে, মানে আমরা তো অনলাইনে অভিযোগটা নিচ্ছি, আপনার তো অফিসে আসতে হয়নি। জি জি জি, এবং অনলাইনে কষ্ট হয়েছে যে কানেকশন কেটে যাচ্ছিল, না ওটা তো ডিফারেন্ট জিনিস আপনার যে, কিন্তু আমরা কিন্তু এটা খুব সহজ করেছি। আচ্ছা আচ্ছা। এবং আমি যেটি আপনার এই কথার সূত্র ধরে আমি সব দর্শক যারা দেখছেন তাদেরকে জানাতে চাই, আপনাদের অনেক অভিযোগ আছে, আপনারা অনেক সময় অভিযোগ করতে আগ্রহী হন না কেন, যে অফিসে যেতে হবে, তারপরে সেখানে যানজট, আপনার সময় কুলাতে পারেন না, আবার হয়তো সিলি ম্যাটার। সেই জন্য আমি আপনাদেরকে জানাতে চাই যে অ্যাডভোকেট লুবনা উনি কিন্তু অনলাইনে করেছেন খুব সহজ পদ্ধতিতে। আমাদের যে ওয়েবসাইট আছে dncrp.gov.bd, সেখানে যদি আপনি ওখানে ক্লিক করেন তখন সেখানে আপনার একটা আপনি সরাসরি ওখানে সিসিএমএসে যেতে পারবেন এবং সেখানে সিম্পল, অর্থাৎ যে ওখানে আপনার নামটা, মোবাইল নাম্বারটা, অভিযোগের বিষয়টা একটা ছোট বর্ণনা, প্লাস হলো আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানের ডিটেলসটা থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অভিযুক্ত প্রতিষ্ঠানের ডিটেলসটা না থাকলে আমরা আসলে তাদেরকে নোটিশ করে পাই না। আরেকটি হলো যে সেটার জন্য সামান্য কিছু প্রমাণপত্র, দালিলিক প্রমাণপত্র থাকবে, এবং তখন হয় কি যে আপনার কাছে অটোমেটিক আপনার কাছে একটা ওটিপি চলে যাবে এবং এরপরে আপনার কাছে একটি কেস নাম্বার পড়ে যাবে সাথে সাথে, এটা অটো জেনারেটেড, এবং তারপরে এটি কোথায় গেল, কোন অফিসারের কাছে গেল, সেটা হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ের পরে আপনার এটা সমাধান হবে। তা আমি এই জন্যে আপনার এই কথা সূত্র ধরে আমি বলতে চাই যে আপনারা এই ভোক্তা অধিকার অধিদপ্তরে আপনারা যদি অ্যাজ এ কনজিউমার হিসেবে আপনারা মনে করেন আপনার কোনো বিষয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আপনারা অভিযোগ দায়ের করেন, আমরা সেই বিষয়টি ভোক্তার স্বার্থে আমরা সেটা নিষ্পত্তি করব এবং সেই প্রতিকার দেবো, এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটি বিষয়ে আমি পরবর্তী আলোচনায় আসবো, সেক্ষেত্রে আপনি অভিযোগের হিয়ারিং বা এই সব ক্ষেত্রে আপনার কোনো হ্যাসেল হয়েছে কিনা এটা আমরা পরবর্তী আলোচনায় আসবো। ঠিক এই মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠানের যে অভিযান পরিচালনা করেছে আমাদের আব্দুল জব্বার মণ্ডল, একটু আমি জব্বার মণ্ডলের কথা শুনি যে আপনি যে এখানে গেলেন এবং সেখানে আপনি কি ফাইন্ডিংস পেলেন এবং কেন আপনি এই প্রতিষ্ঠানটা বন্ধ করলেন এবং কেনই বা আপনি আজকে এই প্রতিষ্ঠানের যিনি মালিক তাকে ডেকেছেন এবং সেই ডাকার পরে এখানে কি সমাধান হলো, এই বিষয়টা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ স্যার। স্যার আপনি ইতিমধ্যে সিনপসিস বলেছেন যে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে যখন অধিদপ্তর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে জিপি এর মাধ্যমে নোটিশ জারি করা হয় শুনানিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা কালেকশন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপে এই নোটিশটা পাঠানো হয়েছিল, ওনারা সিনও করেছেন। এমনকি টেলিফোনে জানানো হয়েছে যে শুনানির তারিখ উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে, কিন্তু শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো 3 মাধ্যমে যখন আমরা নিশ্চিত করলাম যে শুনানির তারিখে উপস্থিত হতে হবে, তারা কোনো কারণে অনুপস্থিত থাকতেও পারতো কিন্তু বিষয়টি জানাতে পারতো, সেটিও জানায়নি। এরপরে স্যার আপনার নির্দেশনা অনুযায়ী আমরা এই অভিযুক্ত প্রতিষ্ঠানের সরেজমিনে তদন্ত করার জন্য আমরা গেলাম আমাদের টিম নিয়ে, গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে। ওখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে 2 জন ম্যানেজার ছিলেন, একজন ম্যানেজার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ওনারা সেভাবে কোঅপারেট করতে পারছে না, এবং তাদের কাছে যখন আমরা বললাম যে এরকম অভিযোগের একটি নোটিশ আমরা জারি করেছিলাম, পেয়েছেন কিনা, ম্যানেজার সাহেব বলেন যে হ্যাঁ তারাও নোটিশ পেয়েছেন কিন্তু রেসপন্স করা হয়নি।
এরপরে আমরা বললাম যে যেহেতু নোটিশ পেয়েছেন তাহলে অভিযোগের বিষয়টি জানেন আপনারা, তো পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করছেন এটি পাকিস্তানি কিনা, মৌখিকভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি, কিন্তু তার সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তাদের দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না। এবং আমরা যে কোশ্চেনগুলো করেছি কোনো কোশ্চেনের তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তো এরপরে পুলিশ প্লাজার যে অ্যাসোসিয়েশন ছিল ব্যবসায়ীদের সেক্রেটারি সাহেব আসলেন, উনি এসে আমাদের সাথে কথা বললেন এবং উনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে, যেহেতু অপরাধ করেছেন এবং পাকিস্তানি নাম দিয়ে দেশের অভ্যন্তরে তৈরি যে পোশাক সেগুলোই বিক্রি করছেন, এটি কিছুটা তারাও বুঝতে পেরেছেন এবং স্বীকার করলেন। তো জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো এবং পরের দিন অর্থাৎ আজকে সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো। এরই প্রেক্ষিতে স্যার এই অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজেই আসছেন এবং তারা যে ডকুমেন্ট নিয়ে আসছেন একটি তৃতীয় পক্ষ থেকে আউটসোর্সিং এর মাধ্যমে মূলত এই ড্রেসগুলো তারা ক্রয় করে থাকেন। এলিফ্যান্ট রোডের এলসি নামের একটি প্রতিষ্ঠান, কিন্তু সেই ক্যাশ মেমোতে আমরা দেখলাম সেই প্রতিষ্ঠানের কোনো ঠিকানা দেওয়া নেই, কোনো টেলিফোন নাম্বার বা কোনো মোবাইল ফোনও দেওয়া ছিল না, ব্ল্যাঙ্ক একটি ক্যাশ মেমোর মতো, যেটি ক্যাশ মেমো বললে আমাদের কাছে যথাযথ মনে হয়নি। তো টেলিফোন নাম্বার যেহেতু নেই, ফলে অভিযুক্ত প্রতিষ্ঠানের যিনি আসছেন ম্যানেজার সাহেব আসছেন, ম্যানেজার সাহেবের কাছ থেকে ওই প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার আমরা নিলাম এবং সরাসরি আমরা লাউড স্পিকারে ফোন দিলাম, দিয়ে লাউড স্পিকারে শুনতে চাইলাম যে আপনি এই ড্রেসগুলো বিক্রি করেন কিনা সানভিস বাই টনি এই প্রতিষ্ঠানের কাছে। তারা জানিয়েছেন যে বিক্রি করেন, দুই রকম পোশাক তারা বিক্রি করেন, পাকিস্তানি ড্রেসও বিক্রি করেন, আবার কপি প্রোডাক্ট, উনি ওনার ভাষায় বলেছেন যে কপি প্রোডাক্ট নকল প্রোডাক্টও তারা বিক্রি করেন। এবং যেগুলো নকল বিক্রি করেন তাতে বোঝা গেল যে সেগুলোর ক্যাশ মেমোটা যথাযথ দেয় না, সেখানে ক্যাশ মেমোতে তাদের প্রতিষ্ঠানের কোনো নাম ঠিকানাও থাকে না। তো তাতে করে প্রমাণিত হলো যে আসলে এটি নকল প্রোডাক্ট তারা বিক্রি করছে। এরপরে অভিযুক্ত প্রতিষ্ঠান এর স্বত্বাধিকারী যেহেতু নিজেই আসছেন, উনি মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলেন এবং ভবিষ্যতে এইরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার দিলেন, একই সাথে লিখিত স্টেটমেন্ট দিলেন। এর প্রেক্ষিতে স্যার ওনাকে আমরা অফার দিলাম যে ঠিক আছে, তাহলে তো আমাদের একটা স্টুডিও আছে, আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে যদি আমরা কথা বলে স্যারকে যদি সম্মত করাতে পারি তাহলে এরকম একটু আলোচনা, যাতে করে এখানে হাজার হাজার কাস্টমার রয়েছেন যেনারা এই প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মন্তব্য করছেন, তারা যেন বিষয়টা স্পষ্ট ধারণা পেতে পারেন যে আসলে আমরা কি অ্যাকশন নিলাম বা ভবিষ্যতে তাদের করণীয়টা কেমন হতে পারে। এই বিষয়ে মহাপরিচালক মহোদয় যদি দিক নির্দেশনা দেন তাহলে সবার জন্যই কল্যাণকর হবে। ধন্যবাদ আব্দুল জব্বার মণ্ডলকে। তিনি অভিযানের প্রেক্ষাপট এবং তিনি কি ফাইন্ডিংস পেলেন সেই বিষয়ে এখানে আলোচনা করলেন। তা আমি ঠিক এই মুহূর্তে সানভিস বাই তনির যিনি স্বত্বাধিকারী তনির বক্তব্য আমি শুনবো যে এই বিষয়ে ওনার এক্সপিরিয়েন্সটা কি। প্রথমত যে উনি বিজনেস করেন, তিনি যে বিজনেস করছেন, আমি বলবো যে বিজনেস করতে গেলে বিজনেসের যে ইথিক এবং যে আইনকানুন এগুলো কিন্তু সব কিছু প্রতিপালন করতে হবে। প্রথমত যেটি আছে সেটি হলো আপনি যখন একটি প্রচার করবেন যে একটি পাকিস্তানি ড্রেস বা আপনার অন্য দেশের, সেখানে প্রচার করলে এটির সোর্সিংটা কি হয়, আপনি ইম্পোর্ট করবেন, না হলে আপনি সোর্স করবেন। সেই সোর্স যার কাছ থেকে করছেন তিনি আপনাকে প্রতারণা করছে কিনা সেই বিষয়টি আপনি নিশ্চিত হবেন। এখানে বলার কোনো সুযোগ নেই যে আমি তো অমুকের কাছ থেকে নিয়েছি, উনি বলেছিলেন, উনি বলেছেন। আপনি যেহেতু বিজনেস করেন আপনার কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই প্রোডাক্টগুলো উনি আপনাকে পাকিস্তানি বলে বিক্রি করেছেন, অতএব আপনার কিন্তু ওনাকে কিন্তু কনজিউমাররা চেনে না, ভোক্তারা চেনে না। ভোক্তারা চেনে হলো আপনাকে, যেহেতু আপনি বিক্রি করছেন, অথবা এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবসা করবেন এবং সেখানে বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের ভোক্তা অধিকারের 54 ধারায় এই বিজনেস যারা এন্টিটি আছে তাদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে। আপনি অনেক স্ট্রাগল করে আজকে এই বিজনেস দাঁড় করিয়েছেন। আমরা চাই না যে
এই ঘটনার পরে আপনার বিজনেস বা এটি মানে একটি ক্ষতিগ্রস্ত হোক, এই কারণে আমরা এখানে এসেছি এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। এবং সেই জায়গায় আমি আপনাকে যেটা অনুরোধ করব, এবং সেটি হলো যে আমি পরে কিছু ফাইন্ডিংস দেব, তার আগে বলবো যে আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি যে বিজনেসটা করছেন সেখানে আপনি কি ভুলগুলো করেছেন, এই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন, নাকি আমরা আপনাকে আমাদের এখান থেকে কোনো চাপে পড়ে বা আপনি এগুলো স্বীকার করছেন? এটা আপনি একদম পরিষ্কার করে আপনি একটু যদি বলেন, তাহলে প্রথমে আমাদের আলোচনাটা আমাদের সেকেন্ড পর্বে আমি নিয়ে যাব। সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি সানভিজ বাই তনির স্বত্বাধিকার হিসাবে আমি নিজেই এখানে আসলাম। প্রথমত হচ্ছে আমরা আসলে অনেক কিছু জানতাম না, বা আমরা যারা অনলাইন থেকে, শুধু আমি না, আমি বলবো যারা অনলাইনে বিজনেস করে আমার মতো, আমি বলবো যে 98% উদ্যোক্তা অনেক আইন কানুন হয়তো জানে না, বিশেষ করে যারা ফেসবুক থেকে আমরা উঠে আসছি। তো আমরা যেহেতু অনলাইনে শুধু করি না, আমরা অনলাইন থেকে পরবর্তী সময় আমরা শোরুমে গেছি, এবং কাস্টমারের চাহিদা, শোরুমে কিন্তু কাস্টমাররা এসে ফিজিক্যালি কিনে, এবং আমাদের পণ্য তাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা এবং ঢাকার মধ্যে অনেকগুলো শোরুম আমরা দিতে পারছি। সবাই কাস্টমার এসে দেখে দেখে কিনে, এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নিই না। আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার সময় দেখে ভালো লাগলে সে টাকা দিয়ে রিসিভ করে, আদারওয়াইজ সে রিটার্ন করে দেয়। তো এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না। যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে, এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভবও হয় না, যেহেতু আমি একাই কাজ করি। তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে, মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই। যে কারণে পরবর্তী সময়ে আপা রেসপন্স নেপে উনি ভোক্তা অধিকারে এসেছে, এবং আমি ওনার প্রতি আমার শতভাগ আমি রেসপেক্ট দেখাই, কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে। তো ভোক্তা অধিকারে ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে, সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে। তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটাও আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে, কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই। আমাকে যদি অবগত করত, তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল, নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো। কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না, আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি, আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে। সো আমি অবশ্যই এটাকে ওনাদের অফিসে এসে এটা সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত। তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে, তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে না, যে ভোক্তা অধিকার থেকে চিঠি দিছে কি হবে এরকম মনে করে চিঠিটা ফেলে রাখছে, এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করে নাই। সো গতকালকে ওনারা যখন আমাদের শোরুমে গেল, তখন আমি আসলে বিষয়টি জানতে পারি, এবং জানতে পেরে আমার নিজের ডেফিনেটলি, আমার যেহেতু এটা মেইন ব্রাঞ্চ, আমার অনেক খারাপ লেগেছে, এবং আমি তখন ছিলাম রাজশাহীতে। আর আরেকটা জিনিস আমি বলবো, ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে, কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই, কারণ আমরা বিজনেসটাকে আরও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই দিতে চাই সানভিজ বাই তনিকে। সো আমরা অনেক কিছু জেনেছি, যেমন এটা হয়তো অনেক উদ্যোক্তারাই বা অনেক ব্যবসায়ীরা জানে না যে আমরা পণ্যটা যেখান থেকে পারচেস করি বা পণ্যটার সোর্সিংটা কি, সেই কাগজপত্রর ফটোকপি আমাদের শোরুমে রাখতে হবে। এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না। আমরা ভাবতাম যে আমাদের হেড অফিসে রাখলেই হবে, বা আমরা বছর শেষে একবার হিসাব করে ওই কাগজপত্র আমরা হয়তো ফেলেও দিতাম। দেখা যেত প্রতি বছর হিসাব করে আর আমরা রাখতাম। আমরা ভাবতাম এই কাগজ দিয়ে আর কি হবে। সো আমরা যে পারচেস করি, আমরা যেই দেশ থেকেই পারচেস করি বা যেখানকার, বা বাংলাদেশ থেকে বানাই, বা আমরা ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তানি থেকে আনি বা থাইল্যান্ড, চায়না, যেটা হোক, আমরা দেখা যেত বছর শেষে কাগজগুলো আমরা ফেলে দিতাম। আমরা জানতামই না যে কাগজগুলো আসলে শোরুমে রাখতে হবে। কখনো যদি ধরেন আমি এই শার্টটা আজকে পারচেস করছি, এটা আমার এই বছর কোনো কারণে সেল নাও হইতে পারে, এটা আমার স্টক থেকে যেতে পারে, এটা আমার আগামী বছরে সেল হইতে পারে। সো আমরা দেখা যেত কাগজগুলো আমরা ফেলে দিতাম, আমরা জানতাম না যেটা শোরুমে রাখতে হবে। এটা অনেকেই, আমি বলবো যে বেশিরভাগ বিক্রেতা এটা আমরা হয়তো জানি না। তো স্যাররা একটা সুন্দর সলিউশন করেছে, এবং আমি এটার জন্য দুঃখিত। আমি এই বিষয়ে আরও অনেক বেশি সতর্ক থাকব। এবং আমরা যেখান থেকে পারচেস করি পাকিস্তানি ড্রেসগুলা, জব্বার স্যার হয়েছে ওনাদেরকে কল দিয়েছিলেন, এবং ওনারা হচ্ছে যে জিনিসটা ওইভাবে রেসপন্স করে নাই, মোটামুটি অ্যাভয়েডই করে গেছে। যেহেতু এটার প্রচারটা আমি করেছি এবং এটার লাইভে যে আমি বলেছি,
সো সেই ক্ষেত্রে আসলে এখানে আমি বা আমার যে ক্যারিয়ার বা যারা নিয়ে আসছে সেক্ষেত্রে তাদেরকে কাস্টমার চেনে না, কাস্টমার আমাকে চেনে। এবং আমরা এটাও জানতাম না যে আমরা যেখান থেকে সোর্সিং করব তাদের এলসির কাগজপত্র বা প্রোডাক্টটা যে ইম্পোর্ট হয়েছে সে কাগজপত্রগুলো আমাদের কাছে রাখতে হবে। সো যেহেতু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই নাই, সো এই এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না, খুব পজিটিভলি নিচ্ছি। কারণ এটা আমাদের জন্য ভালো হয়েছে, আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম যে আমাদের কাছে আমাদের প্রোডাক্টের সকল ডকুমেন্টস রাখতে হবে সব শোরুমে, আমাদের এলসির কাগজগুলো রাখতে হবে, বা আমরা যেখান থেকে সোর্সিং করছি তাদের এলসির কাগজগুলো রাখতে হবে, সব কিছু রাখতে হবে। সো আমি এইটা অবশ্যই আমরা নেক্সট টাইম আমরা এটা খুব ভালোভাবে এটা আমরা ফলো করব, এবং এটা আমি নিজে জানলাম। এবং দেখা গেছে যে আমাদের কোম্পানিতে ধরেন যে 250 মানুষ কাজ করে, একটা স্টাফের একটা ভুলের জন্য সেটার খেসারত হয়তো আমাকে দিতে হচ্ছে, বা যে কোনো প্রতিষ্ঠানের একটা স্টাফের ভুলের জন্য খেসারত মালিককে দিতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি আইন কানুনগুলো আরো ভালোভাবে জানি, আইনের মধ্যে থাকি, ভোক্তা অধিকারের যে কি আইন, সেই আইনগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি, মনে হয় আমরা এই কমপ্লেইনগুলো আমরা আরো অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো। কারণ আমাদের দিন শেষে কাস্টমারদের সাথেই কাজ। এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না, শেষ আমার বিজনেস। আমার রিপিট কাস্টমার দরকার, এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে। তো কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে যে আমাদের দায়ভারের মধ্যে এটা পড়ে। সো অবশ্যই আমরা এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করব। এবং আমার স্টাফরা যে আপাকে রেসপন্স করে নাই, এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি যদি এটা জানতাম নিশ্চয়ই আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না, আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম। ইভেন আমি যখন লাইভ করি, কোনো কাস্টমার যদি কমপ্লেন করে যে এরকম সমস্যা, আমার চোখে সেই কমপ্লেনটা পড়লে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। সো আমরা আরও অনেক কিছু নিয়ম কানুন স্যারের থেকে জানলাম, এবং ডকুমেন্টসের বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। সো এই বিষয়ে আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করবো। এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, এইটার জন্য স্যারেরা আমাকে কোনো চাপ প্রয়োগ করে নাই, কোনো প্রেশার করে নাই। আমি উইলিংলি, কারণ যেহেতু অনেক উদ্যোক্তারা আমাকে ফলো করে, সো আমার মাধ্যমে বাংলাদেশের আরো বহুত উদ্যোক্তাদের এটা জানা দরকার আছে যে কি কি ডকুমেন্টেশন আমাদের রাখা প্রয়োজন, বা কি কি রাখলে আমরা আসলে কোনো ঝামেলায় পড়বো না। সো কাস্টমার এবং ব্যবসায়ের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক বেশি জরুরি। সো এইটা আমি বলবো যে এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার নিজের শিক্ষা হইলো, এবং স্যারকে এবং অনেক ধন্যবাদ। আমরা শুনলাম অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী টনির কাছ থেকে। আমি একটু দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা একটু জানতে চাই আমাদের অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, আপনি অভিযোগ করার পরে আপনার কি প্রসেসে আপনি আজকে এই পর্যন্ত আসলেন, অর্থাৎ যে অভিযোগটা কিভাবে আপনার জন্য হিয়ারিংয়ের জন্য কিভাবে ডাকলো, এই প্রসেসটা যদি একটু বলেন। আচ্ছা, আমি যখন অনলাইনে জিনিসটা সাবমিট করলাম, তো কিছুদিনের মধ্যে আমি দেখলাম যে আমার কাছে মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনার পিন নাম্বার এইটা, অভিযোগ নাম্বার এইটা, এই অনুযায়ী আপনার 9 তারিখে আপনার একটা হিয়ারিংয়ের ডেট পড়বে। তো আচ্ছা ঠিক আছে, আমি জানলাম। তো আমি আমার 2-1 আইনজীবী বন্ধুদেরকে বললাম যে ভাই এই অবস্থা, এটা তো যেতে হবে মনে হচ্ছে হিয়ারিংয়ের দিনে। তো সেই অনুযায়ী আবার হিয়ারিংয়ের 2 দিন আগেও আমাকে ফোন করা হলো যে আপনার ডেট কিন্তু আপনি নিশ্চয়ই পেয়েছেন আমাদের মেসেজ। আমি বললাম যে জি পেয়েছি। তো সেই অনুযায়ী আমি কোর্টে ছিলাম, কোর্ট থেকে কমিউনিকেশনটা করেছিলাম। পরে আমরা টাইমলি এসে আমরা ওয়েট করছিলাম। তো আমাদের যে অপোজিট পক্ষ ছিল তারা আসেনি, তাদের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার পার্টটুকু আমি কমপ্লিট করে, যে আমি যে অভিযোগটা ছিল সেই অভিযোগে জিনিসগুলো ঠিকমতো সাবমিট করে আমি চলে গিয়েছিলাম। তো পরবর্তীতে গতকাল আমি যা দেখতে পেলাম যে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পুরো টিম সানভিজ বাই তনির যে মেইন আউটলেট পুলিশ প্লাজায় ছিল সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে তারা তাদের মতন করে তদারকি করেছে, তাদের যা কাজ। আসলে আমি তো ওনাদের কাজগুলো অত ডিটেলড ওইভাবে জানি না, কিন্তু আমি পরে দেখলাম একটা ভিডিও। তো আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই উপযুক্ত কর্তৃপক্ষকে, স্যারকে এবং সবাইকে, যে তারা এত দায়িত্বশীলতার সাথে কাজটা করেছেন। কারণ আমি আসলেই আমার কাছে মনে হয়েছে যে এটা তো আসলে যেটা সানভিজ তনি বললেন যে
ওনার ইচ্ছা যে একজন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা এবং ভালো সম্পর্ক তৈরি করা, কারণ ওনাদের বিজনেসটাই হচ্ছে কাস্টমারদের সাথে। আমরাও সারা দিন শেষে একটা ভালো প্রতিষ্ঠান চাই যাদের সাথে নির্বিঘ্নে আমরা তাদেরকে অর্ডার করতে পারি এবং তাদের প্রোডাক্ট আমাদের বাসায় আসলে যেন আমরা অত্যন্ত আনন্দের সাথে সেটা ব্যবহার করতে পারি। তো সুসম্পর্ক রাখাটাই অত্যন্ত জরুরি। তো পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যে স্যাররা গেলেন, এটা আমার কাছে খুবই টাইমলি মনে হয়েছে এবং উপযুক্ত মনে হয়েছে। আপনি যখন জানলেন যে কালকে ওই প্রতিষ্ঠান আপনার সময় বন্ধ করে দেওয়া হলো, এই নিউজটা কিভাবে আপনি জানলেন? আমাকে আমার কলিগস ফ্রেন্ডস যারা ছিল, যারা জানতো যে এই বিষয়টা নিয়ে, তারা আমাকে একটার পর একটা ভিডিও পাঠাতে লাগলো রাত্রেবেলায়। তো আমার দেখার পর আমার খারাপ লাগা শুরু হয়ে গেল, কারণ আমি কখনোই চাই না যে একজন লেডি এন্টারপ্রেনার এভাবে অন্য মানুষের দ্বারা এভাবে হার্ট হোক। কারণ মন্তব্যগুলো এত বাজে বাজে মন্তব্য আসতেছিল, যেটা আনবিলিভেবল। আমাদের দেশের অনেকেই আছে যারা মন্তব্য করে এবং যারা সাংবাদিক, তারা এত বাজেভাবে রিপোর্ট করছিল এবং এত বাজেভাবে লাইন এবং হেডিংস দিয়ে তাকে হ্যারাস করার চেষ্টা করছিল, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ বিং এ ওয়েমেন, আই অলওয়েজ রেসপেক্ট অ্যানাদার ওয়েমেন। এবং ওই বিষয়টার জন্য কিন্তু আমি আজকে এখানে বসেছি যে আমরা আসলে অনেক ক্ষেত্রেই মানে এটি হলো যে সোশ্যাল মিডিয়া, এটাকে আসলে প্রপার আমি কীভাবে ব্যবহার করব, এটি তনির জন্য এটা প্রযোজ্য যে এমন কিছু ওখানে বলা যাবে না যেটি আসলে আমাদের সমাজকে ইফেক্ট করে, এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে আমরা যারা, এটা যেহেতু ওপেন, এখানে তো কেউ কন্ট্রোল করতে পারছে না, সেখানে মন্তব্যগুলো এমনভাবে আসা উচিত যেটি আসলে আমাদের সামাজিক যে অবক্ষয়, কারণ এগুলো কিন্তু আমাদের ছোট বাচ্চারাও দেখছে, আমাদের মুরব্বীরাও দেখছে, সবাই দেখছে। তো এটা কিন্তু একটা সমাজের জন্য একটি বড় বার্তা বহন করে। তো এই কারণে আমি যেটি বলবো যে তনির ক্ষেত্রে, যে আপনি যে লাইভগুলো করেন সেখানে আমি মনে করি যে আরেকটু বোধহয় সচেতন হতে হবে। আর বিশেষ করে ভোক্তা অধিকারের বিষয়গুলো যেখানে আছে, আপনাকে যে প্রতিশ্রুতি দিতে হবে, আমি আশা করব যে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি সেই ভোক্তার সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমি এই পর্যায়ে জব্বার মণ্ডলকে একটু বলবো যে এটি তো আপনি বিচার করলেন, আমাদের দুটো ধারায় আপনি তাদেরকে জরিমানা করেছেন, এবং তার মধ্যে একটি আছে যে ওনার অভিযোগের ধারা, আরেকটি আছে আমাদের নিজস্ব ধারায়, এবং সেখানে আপনারা কি জরিমানা করলেন, এবং আমাদের আইন অনুযায়ী ভোক্তা অধিকারের যে আইন আছে সেখানে একটি পার্সেন্টেজ, অর্থাৎ 25% যিনি অভিযোগ করেন তিনি এটি প্রাপ্ত হন। সেখানে একটু এই প্রসেসটা কিভাবে হলো সেটা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ স্যার। যেহেতু গতদিন তদন্ত সম্পন্ন হয়নি, আজকে অভিযুক্ত প্রতিষ্ঠান অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে তারা তাদের যে ডকুমেন্ট সেগুলো দেখাতে পারে নাই, এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না। পরে কন্ট্যাক্টে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যে এটি কপি প্রোডাক্টও ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন, এমনটি জানিয়েছেন। স্যার আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখব স্যার পরবর্তীতে। এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন, এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন। এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার। এখন এই দুটি ধারায় যে আপনি জরিমানা করলেন, 50,000 টাকা প্রতিষ্ঠিত পণ্য দেয়নি, সেটা 44 ধারা অনুযায়ী, এবং 45 ধারায় আপনি 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। এই টাকার কোন অংশটা আমাদের যিনি অভিযোগকারী অ্যাডভোকেট লুবানা ইয়াসমিন পাবেন, এই জিনিসটা একটু পরিষ্কার হওয়া দরকার, কারণ এখানে আমার কনফিউশন তৈরি হতে পারে। আর এটি কেন বলা দরকার, অর্থাৎ অভিযোগ করলে সেই অভিযোগের তো নিষ্পত্তি হয় এবং সেখানে 25% টাকা পাওয়া যায়। এটি কেন এই আইনে করা হয়েছে, এইটা এই জন্যই করা হয়েছে যে মানুষ যাতে অভিযোগ করতে আগ্রহী হয়, এবং আমি ওই মেসেজটাই দিতে চাচ্ছি। এটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন যে উনি আসলে কত টাকা পাবেন এই মুহূর্তে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ অভিযোগের যে প্রেক্ষাপট সেটি প্রমাণিত হওয়ার কারণে
মূলত অভিযুক্ত প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আদায় হয়েছে। এই 50,000 টাকা 25% হিসাবে 12,500 টাকা অভিযোগকারী পাবেন। এটা আমরা হস্তান্তর করব। এটি আপনার মাধ্যমে আচ্ছা, আমরা- আর আপনার অন্য যে অবশ্য- 2 লক্ষ টাকা এটি আর কি হবে? 44 ধারায় যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা জানলাম। আমরা আগে একটু হস্তান্তর করে এরপরে পরবর্তী আলোচনা একটু আসবো। এখানে আপনার 12,500 টাকা, এটি আপনার মানে আপনার ওই অভিযোগের 50,000 টাকা 25% আপনি পেলেন। এবং আমি ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করব, মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায়, সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা ছোট প্রশ্ন করতে পারি না হ্যাঁ, এখানে? শিওর। এই যে 12,500 টাকা পেলাম, এটা 50,000 টাকা জরিমানার 25%, কিন্তু আমি যে কাপড়গুলো কিনেছিলাম যেগুলি আমি ফেরত দিতে চাই, ওটা ওটা recover- একটা আলাদা জিনিস। ওটা রিকভার হবে, ওটা ওইটা রিকভার হবে, ওটা ওই আইন অনুযায়ী ওকে। আপনার যে প্রতিষ্ঠিত পণ্য সেটি আপনি পাবেন, এটা হলো অতিরিক্ত। আচ্ছা আচ্ছা। এখন আমি তনি জি। যিনি আছেন এখানে, সেখানে অনেকগুলো বিষয় বেরিয়ে আসছে, সেটি হয়তো আপনি আপনার অজানায় বা আপনি জানতেন না, সেগুলো কিন্তু কোনো এক্সকিউজ না আইনের জি ভাষায়। স্যার, জি স্যার। তো এখানে ফার্নিশগুলো কি, এই জিনিসটা একটু সবার জানা দরকার, এবং সেই জন্য আমি আজকে এখানে বসেছি। প্রথম কথা হলো যে আপনি যে প্রোডাক্টটাই আপনি বিক্রি করবেন সেটির সোর্স আপনাকে নিশ্চিত হতে হবে। আপনি নিজে ইম্পোর্ট করলে সেই ডকুমেন্ট থাকতে হবে, অথবা অন্য জায়গা থেকে যদি আপনি কারোর কাছ থেকে সোর্স করেন, সেখানে যদি বলে যে এটি বাংলাদেশি পণ্য, তাহলে আপনি বাংলাদেশি পণ্য হিসেবে বিক্রি করতে হবে। এটি যদি বলে পাকিস্তানি পণ্য বা অন্য দেশের পণ্য, তাহলে আপনার সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে নিশ্চিত হয়েই কিন্তু আপনার ফেসবুকে লাইভে আসতে হবে। প্রবলেমটা হচ্ছে কি, অনেক সময় আপনি বিশ্বাস করেছেন আপনার ভেন্ডারকে বা আপনার সোর্সকে, জি স্যার, সেই বিশ্বাসটা আমরা কিন্তু ভোক্তা কিন্তু তাকে চায় না, ভোক্তা কিন্তু আপনাকে চায়। জি স্যার। অতএব এই জায়গাটায় আপনাকে যে এখন যে বিজনেসটা আজকের পর থেকে যেটা কন্টিনিউ করবেন, সেখানে আপনি এটা নিশ্চিত হয়েই তারপরে আপনি অবশ্যই স্যার। ফেসবুকে লাইভ করবেন বা যেটা করবেন সেটা আপনি করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার যেগুলো আউটলেটগুলো আছে সেখানে এখনও মেবি আপনার এরকম প্রচুর পণ্য আছে, স্বাভাবিকভাবেই, যেহেতু আপনার মানে ব্যবসার অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জায়গাটা আমরা 7 দিন সময় দেব। এই 7 দিন সময়ের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো যেসব জায়গা থেকে সোর্স করেছেন এবং সেই সোর্স অনুযায়ী ওখানে যদি স্টিকার ভিন্ন লাগানো থাকে, সেই স্টিকারগুলো আপনি এই 7 দিনের মধ্যে আপনি সেগুলো চেঞ্জ করে আসল যে পণ্য, যদি এটা মেড ইন বাংলাদেশ হয়, আমরা একটু গর্ব করি, আমরা দেশের সারা ওয়ার্ল্ডে আমরা বিশ্বের সব জায়গায় আমরা কাপড় নিয়ে আমরা ওয়ার্ল্ড লিডার। আমি এই কয়েকদিন আগে কেপটাউনে গেলাম, সাউথ আফ্রিকা, ওখানে অনেকগুলো শপে গেলাম, সেখানে H&M বলেন, আমাদের আদার্স যেগুলো ওয়ার্ল্ড ব্র্যান্ড কোম্পানি, সেখানে মেড ইন বাংলাদেশ দেখে মানে আমাদের গর্বে বুকটা ভেসে যায়। আর আমরা কেন মেড ইন বাংলাদেশ বলতে পারি না? আপনি ওই প্রোডাক্টটা যেটা বিক্রি করেছেন সেটি আপনি মেড ইন বাংলাদেশ যদি হয়, তো মেড ইন বাংলাদেশ বলে বিক্রি করেন, এবং সেটি আমার দেশেরও তো ব্র্যান্ডিং হচ্ছে। তা আমি আশা করব যে এই বিষয়টা আপনারা নজর দিবেন। প্রতিটা প্রোডাক্ট যেটা সোর্স করেছেন এবং আপনি ফেসবুকে লাইভ করে যে অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেই জায়গাটায় আপনার একটা যেতে হবে। আরেকটি জায়গা আছে যে আপনি একটি দোষারোপ করেছেন, অনেকটা এড়িয়ে গেছেন, যে আপনার স্টাফরা আপনাকে জানায়নি। এটি বলা যাবে না, কারণ আপনি হলো এই প্রতিষ্ঠানের প্রধান, আপনাকে এটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি ওই রকম একটা স্টাফ গ্রুপ নিতে হবে বা ট্রেন্ড লোক নিতে হবে যারা এই জিনিসগুলোকে ওইভাবে হ্যান্ডেল করে। এখন আপনার স্টাফের অপরাধে আজকে আপনি এখানে কাঠগড়ায় দাঁড়িয়েছেন, জি স্যার। তাহলে আপনার উচিত কি যে ওই ধরনের লোককে অ্যাপয়েন্ট করা যারা এই জিনিসটা রেসপন্স করবে। আমি বোধহয় ক্লিয়ার করতে জি পেরেছি। স্যার, জি স্যার। এখন ধরেন অনেক অভিযোগ যেগুলো আসে, সেখানে প্রয়োজনে আপনি এই অভিযোগ নিষ্পত্তির জন্য আপনি একটা 4-5 জনের একটা টিম বানান, যে তারা শুধু অভিযোগ যেগুলো আপনার কাছে আসবে আপনি কুইক রেসপন্স করবেন। এটা যদি করা যায় তাহলে কিন্তু এটি হয়তো আপনার কিছু কস্টিং হবে, কিন্তু আলটিমেট যেটা হলো আপনার বিজনেসের কিন্তু এখানে আরও প্রসার হবে বলে আমার বিশ্বাস। আরেকটি জিনিস হলো যে আমাদের যেগুলো আইনগুলো আছে সেগুলো তো বললাম, এবং সেখানে আপনার যেমন আমি অনেক ক্ষেত্রে এরকমও বিভিন্ন সময় আমি খবর পাই বা জানি যে হয়তো যে কালার দেখাচ্ছেন হয়তো সেই কালারের প্রোডাক্ট দিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সচেতনভাবে আপনি যে ভিডিওগুলো করেন, ফেসবুক লাইভ করেন, এটি আমার মনে হয় সচেতনভাবে করবেন। আর এই লুবনা আপা যেটা বললেন যে অ্যাডভার্স মন্তব্য,
এটার পিছনে নিশ্চয়ই আমি আর এটা আপনাকে বলে বোঝাতে হবে না। জি স্যার। এমন কিছু ওখানে করা যাবে না, এমন কিছু বলা যাবে না যেটি মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। এই জায়গাটায় এটা আপনার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমার কিছু বলার নেই। তারপর আমি আশা করব আপনি এই বিষয়ে সচেতন জি হবেন। স্যার। এখন ফাইনালি আমি আপনার মন্তব্য শুনে আমি এটা শেষ করব আজকে। সেটি হলো এই যে ওভারঅল যে কথাগুলো বললাম, জি স্যার। এখানে আপনি বিজনেসটা একটা অনেক বড় পর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং আপনার স্বপ্ন এটি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবেন। জি স্যার। আজকের যে ঘটনা ঘটলো বা এখানে আপনি কি মনে করছেন যে হ্যাঁ এটা আপনার বিজনেস ক্ষতি হলো নাকি এটি একটা পজিটিভ দিকে যাবে? এবং আমি যেটা মনে করি যে আপনি যদি এগুলো ফলো করেন এবং এটা যদি মানেন তাহলে এই যে কনজিউমারদের আপনার প্রতি যে আস্থা আছে বা সেটা কিন্তু আরও আপনার সেই আস্থাটা আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস। এই কারণে আমি যেগুলো পরামর্শ দিলাম এবং সেই অনুযায়ী বোধহয় আমরা 7 দিন আপনাকে আমরা অবজার্ভ করবো। 7 দিন পরে আমরা আপনার ওই প্রতিষ্ঠানগুলো আবার ভিজিট করব এবং সেখানে যদি ভিজিট করে দেখা যায় যে এটা আপনি কারেকশন করেননি, তখন কিন্তু আমাদের এই সবগুলো আউটলেটই কিন্তু আমাদের আবার বন্ধ করে দিতে হবে। তা আমি আশা করছি যে আপনি আমাদের মেসেজটা পেয়েছেন। আর আপনার যে আউটলেটটা আছে সেটি ওই যে আমাদের ডকুমেন্টগুলো দেখে টেখে এটা আমাদের খুব শিগগিরই আমরা এটা আপনার ওপেন করে দেবো, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। অর্থাৎ এই কাজগুলো আপনাকে করতে হবে, এই কাজগুলো করলেই আপনাকে কিন্তু আমরা এই সুযোগটা দেবো। জি এখন স্যার। আপনি ফাইনালি একটু বলেন যে আমরা ওভারঅল যে কথাগুলো বললাম জি স্যার। সেখানে আপনি এটির জন্য অনুতপ্ত হয়েছেন, আপনি আপনার দোষ স্বীকার করেছেন, এই জন্য আপনি সেখানে অ্যাপোলজি চেয়েছেন, কিন্তু এটি তো যথেষ্ট নয়। এখন এই যে কথাগুলো বললাম সেখানে আপনার কি মতামত, প্লাস আপনি কি বুঝতে পেরেছেন যে এইগুলো আপনার করা উচিত এবং আপনি এখন মানে এখানে আমাদেরকে বা আমাদের মাধ্যমে ভোক্তাদেরকে একটু প্রতিশ্রুতি দিবেন যে আপনি আগে যেভাবে করছেন সেখান থেকে আজকের পর থেকে আপনি কিভাবে করতে চান সেই বিষয়টা যদি একটু বলেন আপনি। ধন্যবাদ স্যার। সো আমি আসলে আজকের যে ঘটনাটা এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো, মানে আমি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমি শিখলাম, মানে ইটস এ লার্নিং ফর মি। আমি যেটা করব যে মানে শোরুমে যে ডকুমেন্টেশনগুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের, আমাদের যে সোর্সিং আছে সেখানের আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলো যেগুলো লাগবে, লাইক এলসির কাগজ, আমরা সবকিছু রেডি করব এবং বা আমরা সবকিছু গুছাবো। মানে আমরা একটা নিয়মের মধ্যে, অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি, কারণ আসলে আমারও অনেক কিছু শেখার দরকার ছিল যে স্টাফদের একটা ভুলের জন্য আমি কিরকম বিপদে পড়তে পারি বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে। এটা আমি শিখলাম, বা আমার কি কি আরো করতে হবে, বা কাস্টমারের সাথে আমার আরো কিভাবে সম্পর্ক ভালো রাখতে হবে, এগুলো আমি শিখলাম। বাট এই ঘটনার পরে আমি একটা জিনিস নিয়েই স্যার বিব্রত, সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন মতো করে, যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, হয়তো অনেকেই মানে এটা অন্যভাবে দেখে, নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে যেগুলো আপনার হয়তো শুধুমাত্র ভিউজের জন্য। বাট আমরা কিন্তু স্যার আপনারা যেটা বলেছেন আমরা সব কিছুতে এগ্রি করেছি এবং আপার সাথেও কথা বলেছি, আপার সাথেও আমরা এগ্রি করেছি। বাট এই যে রসালো নিউজগুলো, এগুলো হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে। তবে স্যার আমি বিশ্বাস করি স্যার আমরা যদি কাজ করি অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসবো। আমরা শুনলাম সব পক্ষের বক্তব্য, আমি শেষ করতে হবে। তারপর আমি যে জিনিসটা বললাম যে আজকের এই আলোচনাটা করলাম সেটি আসলে পরিষ্কার হওয়া দরকার। একজন অভিযোগকারী তিনি কিভাবে অভিযোগ করবেন এটিও আমরা জানতে পারলাম, অভিযোগের প্রতিকারগুলো কিভাবে পাওয়া যায় সেটাও আমরা জানতে পারলাম, এবং যিনি অভিযুক্ত তার মধ্যে যে রিয়ালাইজেশন আসলো এবং সেটাও আমরা জানতে পারলাম। এবং এটার সাথে আরেকটি আসপেক্ট আছে, যেহেতু উনি অনলাইন অফলাইন দুইটা বিজনেস করে, সেখানে অনলাইনে এমন কিছু বলা যাবে না যেটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয় বা এরকম নেগেটিভ যে বিষয়গুলো আসে। এবং সেই জায়গাগুলোতে আমি মনে হয় যে আজকে আমরা এই আলোচনা করলাম এবং এটি যখন আপনার আপলোড হবে তখন আমি জানি যে অনেক বিরূপ মন্তব্য আসবে, কিন্তু এই বিরূপ মন্তব্য থেকে আমরা একদিন মানুষের রিয়ালাইজেশন আসবে এবং আমরা আসলে বলবো যে একটু সবাই আমরা সভ্য আচরণ করবো। এটি সব পক্ষ আমরা করব, আমাদের অভিযোগকারীরা করবে, আমাদের যারা অভিযুক্ত প্রতিষ্ঠান তারাও করবে। আমরা যদি সভ্য আচরণ করি তাহলে একদিন আসলে এই ভুলগুলো আমরা বুঝতে পারবো।
আর সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হলো সেটি হ্যাঁ, আমাদের টাকা পয়সার অনেক দরকার, কিন্তু সেই টাকা পয়সা আমরা কিভাবে ইনকাম করব বা কি করব সেটারও কিন্তু একটা শালীনতা আছে বা এরকম আছে। তো সেই কারণে এই বিষয়টা আমি কেন বলছি যে আমরা এমন কিছু করব না যেটা সমাজে হয়তো বিরূপ প্রতিক্রিয়া পড়ে বা অথবা এরকম নেগেটিভ কমেন্ট আসে। আর আমাদের আইন অনুযায়ী যে ব্যবসার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ডিটেলস বললাম। সেই অনুযায়ী আমি আশা করি যে সানভিজ বাই তনি তারা আজকে সেই রিয়ালাইজেশনটা আসছে এবং নেক্সট ডে থেকে তারা একটি ভিন্ন মাত্রায় তারা একদম কি বলবো যে আপনার ডকুমেন্টেড যে বিষয়গুলো আছে, লিগ্যাল যে ইস্যুগুলো আছে, এগুলো প্রপার জিনিসগুলো অ্যাড্রেস করেই তারা এই বিজনেস করবে। আমি সবার মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।